জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন স্পিকারের এক প্রোটোকল কর্মকর্তা। শেখ হাসিনা সরকারের পতনে ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন শিরীন শারমিন চৌধুরী। বিগত সরকার আমলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে একটানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় ৭৬০ জন নিহত হয়। রংপুরে একটি হত্যা মামলায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গোলাপকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই আদালত জামিন আবেদন নাকচ করে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। আবেদন বিবেচনা করে টিপু মুন্সিকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেয় আদালত। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মামলা রয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রীর বিরুদ্ধে। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে তোলা হবে আজ। ১৯ আগস্ট রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। রবিবার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২ বার আওয়ামী লীগ ও একবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী সেলিম। ২০০৮ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় তার। ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। আদালতে আত্মসমর্পণ করলে কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে তাকে জামিন দেন উচ্চ আদালত। হাসান মাহমুদ, নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগ সরকারের ১৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৮ জন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আলাদা ২টি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন আনিসুল হক, হাসান মাহমুদ, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, জাকির হোসেন, ইমরান আহমেদ, এনামুল হক, স্বপন ভট্টাচার্য, টিপু মুন্সি, ডাক্তার এনামুর রহমান, তাজুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, হাসানুল হক ইনু। এছাড়া সাবেক ৮ জন সংসদ সদস্যের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করার কারণে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম এখন স্বাভাবিক। তবে এখনও বন্ধ রয়েছে বহির্বিভাগ। চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি সহ আনসার সদস্য। সকাল থেকে হাসপাতালের কাউন্টার থেকে টিকিট কেটে রোগীদের সেবা নিতে দেখা যায়, তবে ভিড় নেই বললেই চলে। এদিকে বহির্বিভাগে চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই হতাশ। চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে রবিবার কর্মবিরতিতে যান ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সারা দেশে চিকিৎসা না দিতে কমপ্লিট শাটডাউনের ডাক দেন তারা। তাদের কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েন শত শত রোগী। পরে কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় পাল নামে একজনকে গাইবান্ধা থেকে আটক করা হয়েছে। না, ডাক্তার দেখতে পারেন 2 ঘন্টা ধরে আইছি। পারিনি ডাক্তার দেখাতে, ডাক্তার নাই তো। আমার খালু অসুস্থ,
তো উনি মানে ঠিকমতো হাঁটতেও পারে না, আসছি কিন্তু ডাক্তার নাই। গতকালকে আসে গেছি, আজকে আসলাম ডাক্তার দেখার জন্য, আজকেও যে বদ্ধ, এখনো ডাক্তার আসে নাই। এটা দেখানোটা জরুরি, আমি হাঁটা চলা করতে পারি না। ডাক্তার না আসলে অপারেশন কে করবে? কালকে যাইয়া দেখি ওয়ার্ডে একটা মেয়েকে নেওয়া হয়েছে, সব পোশাক আশাক পয়রা নেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার নাই। ঢাকা মেডিকেলের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এবং আমরা যতদূর জানি যে বহির্বিভাগের সেবা দেওয়া বন্ধ রয়েছে, বাকি সব সেবা কি চালু আছে কিনা? জরুরি বিভাগের যে সেবা সেটি আসলে চালু আছে। এর বাইরে অন্যান্য যে সেবা কার্যক্রম সবখানেই আসলে প্রভাব পড়েছে। যেমন যদি বলি আউটডোরে প্রায় 100 জনের মতো চিকিৎসক বসতেন। 4 থেকে 5 হাজার চিকিৎসক রোগী প্রতিদিন এখানে সেবা নিতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এমন একটি হাসপাতাল যেখানে সারা বাংলাদেশ থেকে রোগীরা আসেন এবং রেফার্ড কেসগুলো এখানে আসে, অর্থাৎ জটিল কোনো রোগের চিকিৎসা যদি ঢাকা বাইরে কোথাও না হয়, সেই মূলত রোগীগুলোই ঢাকায় আসে এবং খুব জরুরি মুমূর্ষ নানা ধরনের রোগী কিন্তু থাকে। আমরা সকাল থেকে আউটডোরে অনেক রোগী দেখেছি যে যারা গতকাল অপেক্ষা করেছেন, আজকেও তারা ফেরত গেছেন, তারা চিকিৎসা নিতে পারেননি। সকাল থেকে যে আউটডোরে পা ফেলার জায়গা থাকে না, সেই আউটডোরগুলো একেবারে ফাঁকা পড়ে আছে। অনেক কাউন্টারই বন্ধ, মানে সবগুলো কাউন্টারই বন্ধ, তবে চিকিৎসকরা ভেতরে তাদের কক্ষে অবস্থান করছেন এবং সরকারের পক্ষ থেকে তাদের দাবিগুলো মেনে নেওয়া হলে কিংবা দাবির বাস্তবায়ন হলেই মূলত তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করবেন, এমনটি জানিয়েছেন। এই হচ্ছে আউটডোরের গল্প। এর পাশাপাশি অপারেশনের যে বিষয়টি, সেটি আসলে খুব জটিল অপারেশন কিংবা খুব মুমূর্ষু রোগীর এমন ছাড়া আসলে অপারেশন কার্যক্রমও বন্ধ আছে। তবে খুব গুরুতর রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন আছে, তাদের তত্ত্বাবধানে কিছু কিছু রোগী দেখার ব্যবস্থা করা হচ্ছে, কিছু অপারেশন হচ্ছে, আর অন্যান্য সেবা কার্যক্রমগুলোতে আসলে ব্যাপক প্রভাব পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় রোগীর ভিড় থাকতো, সেই জায়গাটিতে আমরা দেখছি যে রোগীর ভিড় একেবারেই কম। ওয়ার্ড যেগুলো আছে, সেই ভর্তি রোগী যারা আছেন তারা তাদের সেবাগুলো ঠিকমতো পাচ্ছেন, সেখানে কোনো ধরনের জটিলতা কিংবা বিঘ্ন হচ্ছে না। তবে চিকিৎসকরা বলছেন তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তারা 4 দফা দাবি দিয়েছেন। প্রথম দাবি হচ্ছে যে যারা হামলাকারী তাদের গ্রেপ্তার করতে হবে। এরপরে বলা হয়েছে হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ রোগী, চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি তোলা হয়েছে। আমরা জানি যে বিভিন্ন সময়ে শুধু এই ঢাকা মেডিকেল, আমরা চাই যে সবার সেবা নিশ্চিত হোক এবং চিকিৎসকদের নিরাপত্তাও নিশ্চিত হোক, একটি সুষ্ঠু সমাধান আসুক। হাসান মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভোরে গাইবান্ধা শহরের বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় তাকে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানিয়েছেন, আটক সঞ্জয় শহরের বাড়িধারা আদর্শ পাড়ার বাসিন্দা। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে নিতে ঢাকা থেকে পুলিশের একটি টিম আসছে। রবিবার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় দিনভর উত্তেজনা চলে। পরবর্তীতে হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত সহ 4 দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। পরে দাবি পূরণের আশ্বাসে সোমবার রাত 8টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কাজে ফেরেন তারা। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহের 3টি কমিটিতে পরিবর্তন এনেছে বিএনপি। রবিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা 3টি আলাদা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে বিএনপির নামে কার্যক্রম চালানো যাবে না। অন্যদিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদকে সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের বিএনপি সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জরিকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুইক রেন্টাল প্রকল্পের কেনাকাটায় মন্ত্রীর একক ক্ষমতা এবং এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না মর্মে বিদ্যুৎ আইনের 2টি ধারা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি AKM রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন, অর্থ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবদের পেট্রো বাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী শাহদিন মালিক জানান, বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে গৃহীত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এছাড়া 6-এর 2 ধারায় বলা হয়, এই সংক্রান্ত কেনাকাটায় একক ক্ষমতা থাকবে মন্ত্রীর। আইনের 2টি ধারাই সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেন রিটকারী আইনজীবী। ধারা 2টির অপব্যবহারের ফলে বিগত সরকারের আমলে কুইক রেন্টালের পাওয়ার প্ল্যান্টের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন আইনজীবী। যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছে হাইকোর্ট। গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম ও নির্ধারিত সময়ে নির্বাচন না দেয়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ। বাইরার সদস্য রবিউল ইসলাম রবিনের রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। রিটকারী জানান, বাইরার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ চলতি মাসের 7 সেপ্টেম্বর শেষ হবে। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের 15 দিন আগেই পরবর্তী নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাশার ও তার পরিষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে। বাইরাই প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়। তারা তো সম্পূর্ণ ওই অবৈধ সরকারের আন্ডারে এবং অবৈধ সরকারের যে লোকগুলো ছিল তাদের দ্বারা এই কমিটি নিয়ন্ত্রিত হইতো, একচ্ছত্রভাবে তারা কমিটি পরিচালনা করতো। ওই অর্ডারটা তাদের ইলিগেল যে সময় বৃদ্ধি করেছে ওইটার রুল এবং স্টে দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম পরবর্তী নির্বাচনের ডেট ফিক্স করবেন উনি। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। চলতি অর্থবছরের বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, এরই মধ্যে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, বাজেটে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এটি দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে যত্নের সাথে মুদ্রা ব্যবহারের আহ্বান জানান সালেউদ্দিন আহমেদ। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো
অসলবস কমপ্লিট, সেগুলোতে ইস্যু করবো। আর কতগুলো আছে পাইপলাইন, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না, করবো না। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, প্রভাবশালীদের কর ফাঁকির তদন্তে নামছে এনবিআর। রাজনীতিক, আমলা, পুলিশ সহ ৩৫ জনের তালিকা তৈরি। বন্যার পানি নামার পর ঘরে ফেরা মানুষের সামনে এখন টিকে থাকার সংগ্রাম। বিধ্বস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত বন্যার্তরা, সেই সাথে আছে রুটি রুজি নিয়ে দুশ্চিন্তা। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসনে জোর দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কুমিল্লার গোমতী নদীর উজানে বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। আশ্রয়কেন্দ্র ও আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়া দুর্গতরা ঘরে ফিরতে শুরু করেছেন। বিধ্বস্ত বাড়িঘরে টিকে থাকার নতুন সংগ্রামে ভুক্তভোগীরা। কিছু বলতে কিছু নাই, সবই শেষ। হাড়ি পাতিল হইতে যা আছে, আলমারি টালমারি যত সবই গেছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের কাটায় উঠতে আমরা নিজেও বলতে পারবো না যে আমাদের কতদিন লাগবে, কারণ আমাদের আয় রোজগারটা তেমন না। ফেনীতেও পানি নামার পর কঠিন বাস্তবতার মুখোমুখি ভুক্তভোগীরা। বন্যায় সব হারিয়ে যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত প্রায় অসম্ভব বলছেন তারা। রাতে লোক নাই, দিনে লোক খানা নাই, তো ব্যানে বিস্কুট একখান খাই অনর হয়েছে। 20 বছর নানা দেয় সব নিজে কই, আর বড় সব নিজে কই, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া, এটা আসবে। কিন্তু মূল কাজটা আমরা ফিল্ড লেভেল থেকে একদম রুট লেভেল থেকে তথ্যটা আমরা অ্যাকুরেটটা যাতে দিই, সেই কাজটাই আমরা এখন করতে বলছি। এদিকে বন্যার পানি নামায় ধীরগতিতে নোয়াখালী লক্ষ্মীপুরের ২৭ লাখ মানুষ এখনও ভোগান্তিতে। কিছু এলাকায় পানি সরে যাওয়ায় বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন অনেকে, খুলেছে দোকানপাট। দুর্গত এলাকার মানুষরা ঘুরে দাঁড়াতে ত্রাণের পাশাপাশি পুনর্বাসনেও সহায়তা চান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও ভোগান্তি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, যেটি আমরা দেখছি যে বন্যার পানি নামার সাথে সাথে আরো নতুন নতুন দুর্ভোগ এসে বানভাসীদেরকে আরো দুর্ভোগে ফেলছে। এর মধ্যে কিন্তু আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে ঘরবাড়ি মেরামতের কথা সামনে আসছে এবং অনেকের চর্মরোগ সহ অন্যান্য নানা ধরনের রোগবালাই হচ্ছে। সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন এবং তারা এখন কি ধরনের সহায়তা পাচ্ছেন সেখানে? আসলে যখন গোমতীর ভাঙনে বন্যা শুরু হয়েছিল তখন আমরা দেখেছি যে পানির নিচে সবকিছু তলিয়ে গেছে, কিন্তু যখন উজানে এখন পানি কমতে শুরু করেছে, সেই পানি কি আগ্রাসী রূপ নিয়ে এখান থেকে সরে গেছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ১৬ ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামে। এটি হচ্ছে ধীরেন চন্দ্র দাসের বাড়ি। আমি যদি একটু দেখাই, তার ঘরটি একদম মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ তার যে মাটির ঘর সেটির কোনো এখানে যে কোনো ঘর ছিল সেটি আসলে বোঝার কোনো উপায় নেই। চারপাশে শুধু ইট ছড়িয়ে আছে এবং মাটির টুকরো ছড়িয়ে আছে। আর তারা যেটি জানিয়েছে, যখন এই পানির তোরে ঘর ভাঙন হয়েছে তারা ঘর থেকে কিছুই নিয়ে যেতে পারেনি, শুধুমাত্র তাদের প্রাণ বাঁচিয়ে আসলে বাঁধের উপরে উঠেছে। এছাড়া কিন্তু ঘরের ভেতরে যাই ছিল তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কিছু আসবাবপত্র হয়তো টেকাতে পেরেছে, কিন্তু আসলে যা ক্ষতি হবার হয়ে গেছে। এই ইন্দ্রপতি গ্রামটিতে যে শুধু এই ধীরেনচন্দ্র দাসের বাড়ি সেটি কিন্তু নয়, এখানে প্রায় আমরা দেখেছি ঘুরে মোট ১২টি মাটির ঘর কিন্তু ধসে গেছে। সেই ধসের কারণে কিন্তু এইখানকার মানুষজন অনেকটা উদ্বাস্তুর মতো বসবাস করছেন। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আছেন, কেউ বাঁধে থাকছেন। এখানে শিশু বাচ্চা তাদেরকে নিয়ে আসলে তাদের যে দিনাতিপাত সেটি খুবই কষ্টকর। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যারাই আছেন তারা যে খুব বেশি টাকা পয়সাওয়ালা সেটি কিন্তু নয়, তাদের সবাই কিন্তু চাহিদা সম্পন্ন মানুষ। তারা নতুন করে যে একটি ঘর তৈরি করবেন সেটি কিন্তু আসলে এই মুহূর্তে সম্ভব না। কারণ হচ্ছে যে তারা বেশিরভাগই আমরা দেখেছি যে কৃষি কাজ করে আসলে এখানে তারা আসলে জীবনযাপন করেন। শুধুমাত্র ধীরেনচন্দ্র দাসের বাড়ি নয়, আমরা ঘুরে দেখেছি যে যেসব মাটির ঘরগুলি আসলে বিনষ্ট হয়েছে সেগুলো কিন্তু একেবারে মাটির সাথে মিশে গেছে এবং সেগুলোর ভেতরে খাট পালং, আপনার পড়ার টেবিল থেকে শুরু করে টাকা পয়সা এবং
পুজোর ঘর পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আসলে টিনের চালের নিচে পড়ে আছে। তো কুমিল্লার সবশেষ পরিস্থিতি যদি বলা যায়, বন্যার যে অবনতি সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। এখানে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে, মানুষ খাদ্যের কষ্টে আছে। প্রশাসন তারপরও যতটুকু পারছে সহযোগিতা করছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করছে। তো কুমিল্লার উত্তরে এবং দক্ষিণে আসলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ খবর। তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু নোয়াখালীর পরিস্থিতি জেনে আসবো। সেখান থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতেও তো বন্যার পানি নামতে শুরু করেছে, সেখানে কি ধরনের দুর্ভোগে পড়েছেন বানভাসীরা, আর এখনো কি কোনো কোনো এলাকা পানির নিচে নিমজ্জিত আছে কিনা? নোয়াখালীতে এখনো বেশিরভাগ এলাকায় পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং শহরে এবং গ্রামে একই অবস্থা। 2-4টি জায়গাতে একটু একটু করে পানি নামছে, তবে খুবই ধীরগতিতে। আমরা জানি নোয়াখালীতে মূলত জলাবদ্ধতা সমস্যা ছিল, এর সাথে বন্যা পরিস্থিতি মাঝে যোগ হলো, এখনো জলাবদ্ধতা সমস্যা রয়ে গেছে। আমি যদি আমার পেছনে দেখাই, এটি হচ্ছে নোয়াখালী জেলা শহরের হকার্স মার্কেট বলা হয়। এই মার্কেটের দোকানপাটগুলো দীর্ঘ প্রায় 20 দিন থেকে বন্ধ ছিল। এখন এখানকার যারা রয়েছেন দোকানপাটের মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা নিজেদের চেষ্টায় যতটুকু পাচ্ছেন এই যে নোংরা অপরিষ্কার পানি ভেতরে রেখেই কোন রকমে তারা দোকান করার চেষ্টা করছেন। অনেকেই সেচ পাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করেছেন, অনেকে বালতি দিয়ে বা অন্য কিছু দিয়ে পানি সরানোর চেষ্টা করেছেন এবং দোকান ধোয়া মোছা করে চালানোর চেষ্টা করছেন। আসলে তারা অনেকদিন তো বেকার হয়ে পড়ে আছেন, তাদের থাকা খাওয়ার খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবন যাপন করছেন, এজন্য বাধ্য হয়ে দোকান খুললেও আসলে কার্যত দোকানে কাস্টমার পাচ্ছেন না বলেই এই খুদে দোকানদাররা জানিয়েছেন এবং তাদের কষ্টের কথা দেখা যাচ্ছে। অনেকের পায়ের নিচে এখনো দোকানের মধ্যে পানি, এর মধ্যেই নিরুপায় হয়ে একেবারে পেটের দায়ে জীবিকার তাগিদে তারা এসে দোকান খুলেছেন, দোকানে বসছেন, কাস্টমার পাবেন, কিছু বেচা বিক্রি হলে চাল ডাল নিয়ে যাবেন এই আশায়। এই প্রত্যেকটি মানুষ এইভাবে আসলে দিনের পর দিন খুবই কষ্টে, সীমাহীন কষ্টে আছেন। তাদের দিন যাচ্ছে, তারা আসলে জানেন না কিভাবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই পানিগুলো এতই নোংরা অপরিষ্কার, এখানে আসলে পা দেওয়াও খুব কঠিন হয়ে পড়েছে এবং অত্যন্ত নোংরা অপরিষ্কার পানির মধ্যেই তারা চেষ্টা করছেন দোকান খুলে কোনো মতে। নোয়াখালী এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম বিপাকে বন্যা কবলিত এলাকার মানুষ। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে বিস্তীর্ণ ভূমি, ফলে খড় ঘাস সহ খাবারের মারাত্মক সংকটে পড়েছেন খামারিরা। স্যাঁতসেঁতে থাকার কারণে অসুস্থ হচ্ছে গবাদি পশু। বন্যায় লক্ষ্মীপুরের 5 উপজেলায় 50,000 একর চারণভূমি প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যায় চর আবদুল্লাহ, তেলিচর ও চর মেঘাসহ বিভিন্ন জায়গা থেকে ভেসে যায় অন্তত 5,000 মহিষ। পরে তাদের উদ্ধার করা হয়। বন্যায় জনজীবন বিপর্যস্তের সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও বিপাকে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। শুকনো জায়গার অভাবে আশ্রয় কেন্দ্র ও বাড়ির ছাদে রাখতে হচ্ছে গবাদি পশু। পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে চরম সংকটে খামারিরা। ভেজা ও স্যাঁতসেঁতে জায়গার কারণে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। গরু, ছাগল, হাঁস মুরগ নিয়ে অবস্থা খুবই খারাপ। গোখাদ্যের দারুণ অভাবের কারণে অনেক খামারিরা ভীষণ সংকটে আছে। এবারের বন্যায় লক্ষাধিক গবাদি পশু মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। এই কয়েকদিনের জলাবদ্ধতার কারণে ঘাসের জমি প্রচুর ক্ষতি হয়েছে, ঘাসগুলো ক্ষতি হয়েছে, খাদ্যের ক্ষতি হয়েছে এবং শুকনো ঘাস, শুকনো খড় সেগুলো অনেক ক্ষতি হয়েছে। একই অবস্থা নোয়াখালীর 8 উপজেলাতেও। বিস্তীর্ণ চরাঞ্চল ও ঘাস পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। জেলায় মারা গেছে 3 লাখের বেশি গবাদি পশু। আমরা গোখাদ্য পেয়েছি কয়েক জায়গা থেকে, সেগুলো আমরা কালকে যেটা এসেছিল আমরা সাথে সাথে যাদের সমস্যা আমরা দিয়ে দিচ্ছি। গোখাদ্য আমাদের প্রয়োজন, আমরা গোখাদ্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে আমরা দায়িত্ব দিচ্ছি কোথায় কোথায় প্রয়োজন, তারা একটা তালিকাও তৈরি করেছে, কিন্তু সব জায়গায় এখন গোখাদ্য আমরা পৌঁছাতে পারিনি। গোখাদ্য আমাদের প্রচুর চাহিদা আছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় গবাদি পশু নিয়ে অনেকে এখনো আছেন আশ্রয় কেন্দ্রে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনী, চাঁদপুর ও মৌলভীবাজারে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, বাড়িঘর ও ফসলি জমির। পানি নামলেও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরে ফিরতে পারছেন না বানভাসীরা।
এছাড়া বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগে, দুর্ভোগে পড়েছেন তারা। বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪২টি সড়কের ৫০০ কিলোমিটার অংশ। ভাঙা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ত্রাণ নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে কর্মীদের। কঠিন হয়ে পড়েছে জরুরি রোগী পরিবহন। এটা নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। মেরামত না করা হয় তাহলে এই গ্রামের এই এলাকার মানুষের কোনো উপায় নাই, একটা রুগীও নেওয়ার সুবিধা নাই। জেলার ৪৩০০ কিলোমিটার সড়কের মধ্যে তলিয়ে যায় ৩৩০০ কিলোমিটার অংশ। গুরুত্ব বিবেচনায় মেরামতের কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১০০ কোটি টাকার মতো আমাদের এইসব আমাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য ১.৫ বছর থেকে ২ বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা ২ মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় ৩,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। বাড়ির যায় যে ঘরে ঢুকনো এমন কোনো সুযোগ নাই। ঘর ভাঙি পড়ে যে ঘরের কাঠগুলো সব পয়সা গেছে। তালিকা করে ভুক্তভোগীদের সহযোগিতার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ। তালিকা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো, তখন সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিক সহায়তা বা অন্য যে কোনোভাবে যদি সরকার সহযোগিতা করতে চাই, যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে তা বাস্তবায়ন করব। মৌলভীবাজারে ৮২,০০০ হেক্টর আমন ধানের বেশিরভাগই তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২,০০০ কৃষক। কৃষি বিভাগের হিসেবে শুধু কৃষিতেই লোকসান ২০৫ কোটি টাকার ওপরে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে দুবাই যাবার পথে হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ১৪০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রামের রাউজানের বাসিন্দা এবং আলোচিত ব্যবসায়ী এস আলমের আত্মীয় বলে জানা গেছে। বিমানবন্দর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তাইয়াতুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যবসায়ীর নামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় ১৪০০ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ রয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন এস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও বিদ্যুৎ কেন্দ্রের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরোয়ার আলম এবং নিরাপত্তা কর্মী রাশেদ জাওয়ারদার। পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার গন্ডামারায় এস আলমের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ২ যুবক চুরি করতে আসে। তাদের বাধা দিলে ২ নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আহত ২ নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বুকে আর গলায় আর হাতে চাকু মেরে ওয়াল টুপ দিয়ে পালিয়ে চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট সব দেখা যাচ্ছে। 2 জনকে আমরা আইডেন্টিফাই করছি এবং আমরা চিনছি, তদন্ত সত্ত্বে নাম বলতেছে না। সামনে আসতে শুরু করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের নানা অপকর্ম, অনিয়মের তথ্য। ক্ষমতার দাপট দেখানো এই আওয়ামী লীগ নেতার হাতে জিম্মি ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন। শত শত একর খাস জমি দখল করে হাসান মাহমুদের পরিবার অন্যদের কাছ থেকে দখলে নেয়, যা এখন উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খুরুশিয়া রেঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় ২১২ একর জমি দখল করেন। ২০০৯ সাল থেকে একে একে গড়ে তোলেন মহিষের খামার, পুকুর, বাগান, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। বড় ভাই বন বিভাগ ও পরিবেশ মন্ত্রী থাকাকালে সেই প্রভাব খাটিয়ে তিনি এসব জমি দখলে নেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বন বিভাগ অভিযানে নেমে প্রায় ২০০ একর জমি উদ্ধার করে। রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক, ওখানে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা পার্ক ছিল, রেস্টুরেন্ট ছিল। এগুলো আমরা গত ২৬ তারিখে এগুলো ভেঙে দিয়ে ওখানে প্রায় ৫ একর জায়গা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে গেছে। সাবেক মন্ত্রীর পরিবারের ভয়ে আগে কেউ মুখ খুলতেন না।
এখন মানুষ তুলে ধরছেন তার পরিবারের নানা উপকর্ম। একটা উচ্চ করে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পরপর সবকিছু উন্মোচন করতে সবাই। প্রজেক্টের এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে। এদিকে এরশাদ মাহমুদ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়ে তিনি খামার করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রভাবশালীদের কর ফাঁকি অনুসন্ধানে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা তালিকা তৈরি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। যাচাই বাছাই শেষে শুরু হবে তদন্ত। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, কর অঞ্চলগুলো রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান করতে পারবে। গত ১.৫ দশকে অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও কর জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। নানা উপায়ে কর ফাঁকি দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন বহু মানুষ। এদের অনেকের ছিল রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রভাব, তাই সবকিছু জেনেও চুপ ছিল এনবিআর। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিপরায়ণ মানসিকতায়ও পার পেয়েছেন অনেকে। গণ অভ্যুত্থানের পর প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এস আলম, বসুন্ধরা সহ ৬ বড় গ্রুপের উদ্যোক্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি অন্যদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এরই মধ্যে রাজনীতিক, আমলা, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালীদের ৩০ থেকে ৩৫ জনের একটি তালিকা করেছে এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা পাওয়ার পর তালিকা আরও বড় করছে সিআইসি। এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না। সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো এবং তারা যে ট্যাক্সটা ফাঁকি দিয়েছে সেটা জরিমানা সহ আমরা আদায় করব। গোয়েন্দারা জানান, তদন্তের আওতায় আসা ব্যক্তি ও পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে। নামে বেনামে থাকা অস্থাবর সম্পদও অনুসন্ধান করা হবে। এরপর প্রাপ্ত তথ্য মেলানো হবে আয়কর নথির সঙ্গে। পাশাপাশি কোনো বিশেষ উপায়ে সম্পদ বৈধ করে আয়কর ফাঁকি দিয়েছেন কিনা তাও দেখা হবে। ডেফিনেটলি আমরা খুবই ফার্মলি কাজ করব। আপনারা দেখেছেন আমাদের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত ক্লিয়ারলি সেদিন বলেছেন যে আপনারা আমাদের উপর ভরসা রাখেন, আমরা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা যথাযথ প্রতিফলন করতে পারব। কর ফাঁকি অনুসন্ধানে এখনও চুপ কর অঞ্চলগুলো। সরকার পতনের পর শুধু কর অঞ্চল ১৫ ও বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এনবিআর চেয়ারম্যান জানান, কর অঞ্চলগুলো নিয়মিত কাজের পাশাপাশি কর ফাঁকি অনুসন্ধান করতে পারবে। প্রত্যেকটা জোন তাদের মতো করে কাজ করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বেলা ১১টার পর বহির্বিভাগের সব চেম্বার বন্ধ করে দেওয়া হয়। হাসপাতালের পরিচালক ডাক্তার এইচ.এম. সাইফুল ইসলামের সাথে আলোচনায় বসেন ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হলে ১ ঘণ্টা পর জরুরি বিভাগের সেবা চালু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে আপাতত বহির্বিভাগ বন্ধ রাখার কথা জানিয়ে চিকিৎসকরা বলছেন, রাত ৮টার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওনারা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত ৮টা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখব। শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দিবেন। সিসিউ, আইসিইউ, আমাদের স্ক্যানু, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হইলেও ওনারা আমাদের পাশে থাকবে। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে গাজীপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ১১টি কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সদর উপজেলার বিকেবাড়ি সহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পুলিশ জানায়, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ ২১ দাবিতে ইউনিমেড, ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ করেন বাটা শু কোম্পানির শ্রমিকরা। এছাড়া ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার সামনে চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা উত্তর সিটিতে 1 মাসেও সেবা কার্যক্রম স্বাভাবিক হয়নি। এখনও অধিকাংশ কাউন্সিলর অনুপস্থিত থাকায় জন্ম মৃত্যু নিবন্ধন করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে এসব কার্যক্রম কাউন্সিলর কার্যালয় থেকে আঞ্চলিক অফিসে নেয়ার চেষ্টা হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তার আশা 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এ চিত্র ঢাকা উত্তর সিটির 24 নম্বর ওয়ার্ডের। 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয় কাউন্সিলর অফিস। 1 মাসেও তা আর সংস্কার হয়নি। কাউন্সিলর এখনও অনুপস্থিত। বন্ধ রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন, ওয়ারিশন সনদসহ নাগরিক সেবা। একই অবস্থা 18 নম্বর ওয়ার্ডের। এখানকার কাউন্সিলর জাকির হোসেন বাবুলও গা ঢাকা দিয়েছেন। এতে সেবা পাচ্ছেন না নাগরিকেরা। জন্ম নিবন্ধন বলেন বা নাগরিক সনদ বলেন, তারপরে এই ওয়ারিশন সার্টিফিকেট বলেন বা স্বাভাবিক যে কার্যক্রম আছে এগুলো সমস্ত কার্যক্রম স্থগিত আছে। 2-3 জন আসছিল, ওদেরকে বুঝাই বলে দিয়েছি যে আপনারা আজকে তো রবিবার, সামনের সপ্তাহে যোগাযোগ করেন, আশা করি হয়ে যাবে। তবে কিছুটা ভিন্ন চিত্র গুলশান বনানীর 19 নম্বর ওয়ার্ডের। কাউন্সিলর অনুপস্থিত থাকলেও সব সনদে স্বাক্ষর করছেন। ওনারা নিজের থেকেই অনেক করেছেন এবং আসার সাথেই ওনারা আমাকে মানে পুরোপুরি যা করার একদম আমাদের অসম্ভব হেল্প করছে। এখানে আসলাম ফাইনালি, আলহামদুলিল্লাহ তারা খুব হেল্পফুল। আমার কাজটা তারা সাথে করে দিয়েছে আর কি। তো এই ধরনের কার্যক্রম যে চালু থাকবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডের মধ্যে অন্তত 50 কাউন্সিলর কার্যালয়ে আসছেন না। এ পরিস্থিতিতে বিকল্প ভাবছে সিটি কর্পোরেশন। 5টা উড়ান যে জোন, সেখানে কাউন্সিলর মহোদয়রা করতেন, তো সেটাকে আমরা রিইনস্টেট করে আমরা চিন্তা করছি যে আঞ্চলিক যে স্বাস্থ্য কর্মকর্তা আমাদের যে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তাকে এই পাওয়ারটা আমরা দিয়ে দেবো, যাতে জনভোগান্তিটা না হয়। তবে ঢাকা দক্ষিণে আগে থেকেই আঞ্চলিক অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।